সংঘর্ষ বিরতির আবহে আজ ডিজিএমওদের বৈঠক, ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের বৈঠক এবং এখানে প্রশ্ন যে কি কি শর্ত রাখা হবে পাকিস্তানের সামনে, কি শর্ত রাখবেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, কোন পথে শায়েস্তা করা হবে পাকিস্তানকে, ফের সংঘর্ষ বিরতি ভাঙলে একেবারে চরম জবাব দেওয়া হবে। সেনাপ্রধান সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। গতকালই পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি ডিজিএমওর, আর ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে, অবস্থান একেবারে স্পষ্ট করেছে নয়াদিল্লি। সূত্রের খবর, কি কি শর্ত আজকে রাখা হবে পাকিস্তানের সামনে, কোন পথে শায়েস্তা করা হবে পাকিস্তানকে যদি পাকিস্তান চুক্তি ভাঙে, ফের সংঘর্ষ বিরতি ভাঙলে চরম জবাব দেওয়া হবে, এমনটাই কিন্তু গতকাল থেকে এখনো পর্যন্ত ভারতে অবস্থান স্পষ্ট করা হয়েছে। জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, সকাল থেকে আজকের পরিস্থিতি কি প্রথমেই জানতে চাইবো তোমার কাছে, সামগ্রিক পরিস্থিতি। মধুবন্তী, এখানে তোমাকে দুরকম পরিস্থিতি রয়েছে। প্রথমত, যে সমস্ত এলাকায় দোকানপাট বাজার রয়েছে সেখানে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। যেমন আমি এখন জম্মু শহরে রয়েছি, সেখানে আস্তে আস্তে রাস্তায় লোকজন দেখা যাচ্ছে, তারা কেউ বাইকে, কেউ অটোরিকশাতে, কেউ বেরিয়েছেন। প্রত্যেকের নিজস্ব কাজ, যে সমস্ত কাজ কয়েকদিন ধরে থমকে গেছিল, সেই থমকে থাকা কাজগুলি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আবার যদি তুমি সীমান্ত এলাকায় যাও, যে সমস্ত গ্রামগুলি রয়েছে, যারা বাড়ি ছেড়ে, যাদের ভারতীয় সেনা নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছিল আক্রমণের আশঙ্কায়, তারা কিন্তু এখনও বাড়ি ফেরার সাহস পাচ্ছে না। অর্থাৎ আজকের বৈঠকের দিকে তারা তাকিয়ে রয়েছেন। একদিকে রাজীব ঘাই, একদিকে আসিফ আবদুল্লাহ, এই দুই ডিজিএমওর বৈঠকের দিকে তারা তাকিয়ে রয়েছে। অর্থাৎ একটা বলা যেতে পারে একটা মিশ্র জায়গায় রয়েছে প্রতিক্রিয়া। যেরকম আমরা দেখতে পাচ্ছি শহরের দিকে, যেখানে বাজারহাট রয়েছে, স্বাভাবিক জনজীবন, সেখানে ব্ল্যাকআউট গতকাল রাতে হয়েছে, কিন্তু গতকাল রাতটা শান্তিতে কাটিয়েছে মানুষ। তার কারণ কোনো গোলাগুলির আওয়াজ কানে পৌঁছয়নি। শিশু থেকে বৃদ্ধ থেকে সকলেই অনেকটাই শান্তি অনুভব করেছেন, তারা ফিল করেছেন। আবার একেবারে সীমান্তবর্তী এলাকায় যারা থাকেন তারা মনে করছেন যে কোন ভরসায় ফিরব, যতক্ষণ না একেবারে কোনো স্থায়ী সমাধান হচ্ছে বা এই বৈঠক যতক্ষণ না পাকিস্তান রাজি হচ্ছে, এই সংঘর্ষ বিরতি যতক্ষণ না লেন্দি হচ্ছে, সংঘর্ষ বিরতি মেনে চলার জন্য আজকের বৈঠকের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে। আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সকলেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। তুমি সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখো রাজীব, আমাদের সঙ্গে থাকো। আমি কথা বলবো, আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে এসে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল রাজীব শ্রীবাস্তব। কর্নেল শ্রীবাস্তব, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, আমাদের আলোচনায়। আজকে ভারত এবং পাকিস্তানের ডিজিএমওদের বৈঠক, এবং এই বৈঠকে ঠিক কি কি আলোচনা হতে পারে সেটা অনেকটাই বোঝা যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন, যে কি শর্ত রাখতে চলেছেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, কি মনে হচ্ছে আপনার? এবং সেই সঙ্গে এই সংঘর্ষ বিরতি চুক্তি মধ্যস্থতা যেটা চলছে দুদেশের মধ্যে, যদি আবার লঙ্ঘিত হয় পাকিস্তানের পক্ষ থেকে, কারণ পাকিস্তান তো পাকিস্তানি নির্লজ্জ বেহায়া, সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তাহলে সেই যে প্রবল প্রত্যাঘাতের কথা, সেইটা কিভাবে হবে, কিভাবে শায়েস্তা করা হবে পাকিস্তানকে, সব মিলিয়ে জানতে চাইব। যুদ্ধ মাঝখানে আপনার কথা হচ্ছে, এটাই তো আপনি জানতে চাইছেন? এটা আমাদের ধর্ম বইতে লেখা আছে, রামদূত অতলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা। আমাদের রামায়ণে কথা আছে, রামের দূত হয়ে গেছিলেন হনুমান। আর মহাভারতে যদি আপনি কথা বলেন 18 দিনের মধ্যে অনেকবার আমরা ওভাবে দেখবেন পাণ্ডব আর কৌরবের মধ্যে অনেকবার কথা হয়েছে। আপনি জানেন কৃষ্ণ গিয়েছিলেন আপনাদের দুর্যোধনকে বোঝাতে, কে এরা আর অর্ধেক রাজ্যে চাইছে না, তুমি শুধু 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন বললেন, আমি 5টা জিনিসকে আমি ছুঁচোর মতো জমি দেব না। কুন্তি গেছিলেন কর্ণের কাছে, তুমি আমার ছেলে, তুমি ছেড়ে দাও, আমার বাচ্চাদেরকে মেরো না, বীর অর্জুন। সব থেকে বড় জিনিস, 10 দিনের যুদ্ধের পর অর্জুন গেছিলেন ওনার ভীষ্ম পিতামার কাছে, অলৌকিক লোক উনি। ভীষ্ম পিতামা নিজে বলে দিয়েছিলেন যে আমি কি করে মরবো। উনি বলে দিয়েছিলেন আমি মানুষ ছাড়া, মানে পুরুষ ছাড়া কারোর উপরে আমি হাতিয়ার তুলব না, তাই জন্য শিখান্ডি আনা হলো। আমাদের ভুলে যাবেন না শিবাজির কথা। শিবাজি আপনার আফজলকে কি করে বাগনাথ দিয়ে মারলো, বিকজ ও ভেবেছিল আমাদের হিন্দু হৃদয় সম্রাট শিবাজি যখন যাবে ওদের ক্যাম্পে, উনি জড়িয়ে ধরবেন, ওকে ধ্বংস করে দেবেন। কিন্তু মাতা ভবানী ওনাকে বলেছিলেন শিবাজিকে, ছাড়ো না, ছাড়ো না, ছাড়ো না। যখন যুদ্ধ হয় আমাদের ইতিহাস আছে,
আমরা দুশ্মনের সঙ্গে কথা বলি, ওদেরকে বোঝাই আমাদের ধর্ম যুদ্ধ আছে, নীতি যুদ্ধ আছে, আমরা ওখান থেকে পেছনে যাইনি। আমি তো অসংখ্য আপনাকে এক্সাম্পল দিতে পারি, 1965, 71, ইভেন কার্গিল যুদ্ধে আমরা অনেকবার বুঝিয়েছি তোমরা বিনাশের পথে চলছো, এটা ভালো নয়, তুমি সৎ পথে চলো, বিকাশ পথে চলো। পাকিস্তান তো শুনতে রাজি নয়। একদমই কর্নেল শ্রীবাস্তব, এই জায়গা থেকে আমার প্রশ্ন যে ভারত যেভাবে এগোচ্ছে আমরা জানি স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু পাকিস্তানের তো কোনো স্ট্র্যাটেজি নেই, একেবারে এলোপাথারি চলে। সেই জায়গায় পাকিস্তানকে শায়েস্তা করার জন্য কি কি শর্ত পাকিস্তানের সামনে রাখতে চলেছে ভারত, কি মনে হচ্ছে? এই ডিজিএমও হটলাইন যেটা বানানো হয়েছে এটা আমরা দেখলাম কার্গিল যুদ্ধের 99-এ অনেকবার বেজেছিল আমাদের কাছে, আমরাও ছিলাম, আমিও ছিলাম, আমি একটা উইটনেস এই হটলাইনের। ওখান থেকে যে কথাগুলো হয় এটা সব বিচারণীয়। প্রথমে আমাদের যে এজেন্ডা আছে ওই এজেন্ডাটা আপনার হাইয়েস্ট লেভেলে ক্লিয়ার হয়, আর এই এজেন্ডার মধ্যে অনেকগুলো স্পষ্ট হয়ে যায় কি কথা হয়, এটা রেকর্ডেড জিনিস। এই জায়গাটাই জানতে চাইছি। রাইট, এর মধ্যে সবথেকে বড় জিনিস আমরা তো অ্যাচিভ করে নিয়েছি সবটা অবজেক্টিভ গুলো। আমরা যা চেয়েছিলাম সন্ত্রাসবাদের খাতমা, আমরা ওদের বগি যে ছিল, ওরা যে এত বছর ধরে আমাদেরকে যে বলছিল আমি নিউক্লিয়ার পাওয়ার স্টেট, আমি ও, সব শেষ, ধ্বংস পাকিস্তানে। 70 to 80% দেয়ার কমব্যাট পটেনশিয়াল ইজ গন। তা আমরা শুধু চাইবো এখন কি জানেন, একটা ছোট্ট প্রশ্ন আমরা ওদেরকে বলবো কি ভাইয়া, দুটো জিনিস রাদার। এক, যে আমাদের বিএসএফ এর একটা জওয়ান আমাদের যে রিসার্চ থেকে এসছে ওকে রিলিজ করা ইমিডিয়েটলি, রাইট, নাম্বার 1। নাম্বার 2, এই যে সিজ ফায়ারের পর যে কারানা হারকত যেটা হয়েছে আপনার জম্মুতে, এটা অনগোয়িং অপারেশন, আমি বলছি না। দুটো প্রসঙ্গতেই ফিরবো, আমরা আলোচনায় ফিরছি, কিন্তু তার আগে গতকাল ডিজিএমওর পক্ষ থেকে কি বলা হয়েছিল একবার চট করে শুনে নেব। Numerous military infrastructure. We have earlier today sent another hotline message to my counterpart highlighting these violations of the understanding between the DGMOs on the 10th of May and our firm and clear intent to respond to these fiercely and punitively, if repeated tonight, subsequently or later. In this regard, I must inform all of you that the Chief of Army Staff has earlier today conducted a security review and has granted full authority to our army commanders for counter actions in the kinetic domain in case of any violation by Pakistan. আমরা কথা বলবো নিউজ রুম থেকে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, তার সঙ্গে। পিয়ালি, আমরা গতকালের বৈঠকে এবং গতকালে সাংবাদিকদের যে বার্তা দেওয়া হয়েছিল ডিজিএমওদের পক্ষ থেকে, সেখানে একেবারে স্পষ্ট করা হয়েছিল ভারতের অবস্থান, যদি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘিত হয় প্রবল প্রত্যাঘাতের জন্য তৈরি ভারত। আজকের আপডেট কি তোমার কাছে রয়েছে এখনো পর্যন্ত, বৈঠকের আগে পর্যন্ত? একেবারেই দেখো, ভারত কিন্তু আজকে ডিজিএমও লেভেলে যে বৈঠক হবে হটলাইনে, সেখানে কিন্তু তারা যে কড়া জবাব বা কড়া একেবারে বার্তা দেবে সেটা স্পষ্ট। গতকালকে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে সেটা স্পষ্ট হয়েছে। তুমি যদি গতকাল রাতে পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং DGISPR তারা একটি সাংবাদিক বৈঠক করে, সেখানে তারা অস্বীকার করে যে পাকিস্তানের তরফ থেকে কোনো রকম 10 তারিখ বিকেলের পর থেকে কোনো রকম সিজফায়ার ভায়োলেশন হয়নি। কিন্তু আজকের যে হটলাইনে যে ডিজিএমও লেভেলে যে মিটিং হবে, সেখানে কিন্তু ভারতের ডিজিএমও তিনি স্পষ্টভাবেই তাদের কাছে যে ভিজুয়াল এভিডেন্স রয়েছে সেটা তুলে ধরবে এবং তুলে ধরে যে বার্তা দেওয়ার চেষ্টা করবে, যেটা গতকালকেও স্পষ্ট করা হয়েছিল যে চিফ অফ আর্মি স্টাফ সমস্ত যারা আর্মি কমান্ডার রয়েছেন তাদেরকে বলা হয়েছে যদি কোনো রকম এই ধরনের ফার্দার ভায়োলেশন হয়ে থাকে তাহলে তারা যেন কড়া প্রত্যাঘাত করে। সেই বার্তাই কিন্তু আজকে ভারতের ডিজিএমওর তরফ থেকে পাকিস্তানের ডিজিএমওকে দেওয়া হবে এবং তারা সব রকমভাবে প্রস্তুত। এবং কালকে তুমি যদি এয়ার চিফ মার্শালের যে বাইট সেটা যদি শুনে থাকো, সেখানেও বলা হয়েছে যেভাবে তাদের বায়ুসেনার একের পর এক ঘাঁটিকে তারা ধ্বংস করতে সমর্থ হয়েছে ভারত, তাদের কিন্তু সেই ক্যাপাবিলিটি রয়েছে। ফলে আজকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে এই ধরনের কোনো রকম পদক্ষেপ বরদাস্ত করা হবে না এবং যদি সেটা তারা করে থাকে তাহলে এই যে সমঝোতা সেটা কিন্তু ভারতও মানবে না। একদম পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকবে। এই জায়গা নিয়ে প্রশ্নে যাব।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিক, মিস্টার চট্টোপাধ্যায়, একটা বিষয় তো স্পষ্ট যে ভারত কিন্তু কড়া জবাব যেমন দিয়েছে, আজকের এই বৈঠকে আরো একবার ভারত তার অবস্থান স্পষ্ট করবে। আমরা শান্তি চাইছি, পাকিস্তান ভারতের এই শর্তগুলো কিভাবে মেনে নিতে পারে? পাকিস্তান তো পাকিস্তানি থাকবে, সেই জায়গায় কতটা সতর্ক থাকতে হবে? দেখুন, ভারতের অবস্থান তো যথেষ্ট কড়া থাকবে, সেটা গতকালের আমরা যে সাংবাদিক সম্মেলন দেখেছি ডিজিএমওদের এবং সেনাপ্রধানদের, সেখানে ভারতের অবস্থান যথেষ্ট কড়া থাকবে। এবং আজকে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকেও ভারতের অবস্থান কিন্তু যথেষ্ট কড়া থাকবে। এবার কথা হলো যে ভারত যে শর্তগুলো দেবে সেটা পাকিস্তান মানবে কিনা, যে প্রশ্নটা আপনি করলেন। দেখুন, পাকিস্তানের ইতিহাস আছে কিন্তু এরকম শর্ত লঙ্ঘন করার। ফলে পাকিস্তান যে সব শর্ত হয়তো আলোচনার টেবিলে তারা হয়তো বলবে যে হ্যাঁ, মাথা নাড়বে, হ্যাঁ মেনে নিচ্ছি, কিন্তু তারপরেই দেখা যাবে যে তারা অনেক শর্ত মানছে না, যেটা আমরা সংঘর্ষ বিরতির ক্ষেত্রেও দেখেছি। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা গোলাগুলি চালিয়েছে। তবে ভারতের অবস্থান এরপর থেকে কিন্তু অত্যন্ত করা হবে, সেটা আলোচনার টেবিলে ভারত জানিয়ে দেবে, যে যেটা অলরেডি আমাদের নেতৃত্ব বলেছেন, ভারতীয় সরকার এবং অন্যান্য জায়গা থেকে বলা হয়েছে যে গুলি চললে গোলা চলবে। ফলে ভারত তার অবস্থান একেবারে কড়া অবস্থান সেটা আলোচনার টেবিলে রাখবে এবং পাকিস্তানকে ভারত জানিয়ে দেবে যে পাকিস্তান যেন সন্ত্রাসবাদে মদদ থেকে একেবারে বিরত থাকে। পাকিস্তান সন্ত্রাসবাদের একটা আতুরঘর হয়ে উঠেছে, সেই সন্ত্রাসবাদ থেকে পাকিস্তানকে সম্পূর্ণ বিরত থাকার অনুরোধ জানানো হবে এবং অবশ্যই বিএসএফ যে জওয়ান যিনি বন্দী আছেন সেখানে তাকে ফেরতেরও ব্যবস্থা, সেই আর্জিও ভারত নিশ্চয়ই জানাবে, সেই শর্ত এই প্রসঙ্গে আসবো। মিস্টার চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানালাম আপনাকে। কবে ফিরবেন বাঙালি জওয়ান পূর্ণম কুমার সাউ? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে। পূর্ণমকে ফেরানোর প্রসঙ্গ তুলতে পারেন ডিজিএমও। এখনো পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ কনস্টেবল, ভারতের হাতে বন্দী রয়েছেন এক পাক রেঞ্জার্সও। দুদেশের ডিজিএমওদের বৈঠকে দর কষাকষি হতে পারে। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, কথা বলবো পিয়ালির সঙ্গে। পিয়ালি, আরো একটা প্রসঙ্গ, পূর্ণম সাউ বন্দী, তাকে যদি ফেরানোর দাবি করা হয় সেক্ষেত্রে পাক রেঞ্জার্স, এদের দুজনের মধ্যে একটা দর কষাকষির আভাস পাওয়া যাচ্ছে এই বৈঠকে, কি জানতে পারছো? একেবারে দেখো, আমরা একটা খবর এর আগে করেছিলাম, সেটা হচ্ছে যে পূর্ণম সাউ যখন বন্দী হয় তার কিছুদিনের মধ্যেই ডিজিএমওকে ইন্টারভেন করেন এবং ডিজিএমও তখন কিন্তু পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু তারপরেও পাকিস্তানের তরফ থেকে কোনোভাবে পূর্ণম সাউকে ছাড়া হয়নি। কিন্তু তারপরে যে প্রেক্ষাপট সেটা কিন্তু এখন বদলে গেছে। তার কারণ একদিকে আমাদের রিশরার বাঙালি বিএসএফ জওয়ান, তিনি যেরকম পাকিস্তানের হাতে বন্দী রয়েছে, পাকিস্তানের জেলে বন্দী রয়েছে, অন্যদিকে একজন পাক রেঞ্জার সেও কিন্তু ভারতের হাতে বন্দী। ফলে আজকের যে ডিজিএমও লেভেলের যে হটলাইনে মিটিং হবে সেখানে কিন্তু আজকে ভারতের ডিজিএমও তাদের তরফ থেকে এই জওয়ানকে মুক্তির ব্যাপারে আলোচনা হবে এবং দু দেশের মধ্যে এই জওয়ানদেরকে এক্সচেঞ্জ করার বিষয় কিন্তু উত্থাপন হবে। তার কারণ এর আগে পাকিস্তান কিছুটা আপার হ্যান্ড দিচ্ছিল, যে তারা মনে করছিল যে এই জওয়ানকে তারা আটকে রাখবে এবং কোনো রকম শর্ত তারা ভারতের ওপর আরোপ করতে পারে। কিন্তু এখন পাকিস্তানের একজন জওয়ানও কিন্তু ভারতের হাতে বন্দী রয়েছে। ফলে পাকিস্তান যতক্ষণ না পর্যন্ত বিএসএফ জওয়ানকে মুক্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাক রেঞ্জারের মুক্তি পাওয়ার সম্ভাবনাটাও কম। সেক্ষেত্রে আজকের এই হটলাইনের যে কথা আলোচনা, সেখানে কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে তার পরিবারও কিন্তু আশার আলো দেখছেন। পিয়ালির সঙ্গে থাকো। সংঘর্ষ বিরতির পর সেনার অতন্ত্র প্রহরা, যুদ্ধবিরতির পর কাশ্মীর ধীরে ধীরে ছন্দে ফিরছে। নির্বিঘ্নেই রাত কাটিয়েছে সীমান্তবর্তী এলাকাগুলি। ছন্দে পুঞ্চ, পাঠানকোট, আখনুর, রাজৌরিতে রাতে নতুন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সামগ্রিক পরিস্থিতি জানবো, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আজকে সকালের পরিস্থিতি আরো একবার তোমার কাছে জানবো।
একেবারেই দেখো, মানুষ তারা আশাবাদী যে এই যে সংঘর্ষ বিরতি চলছে এটি দীর্ঘ হবে এবং এর লেন্দি হবে। আজকের বৈঠকেও সেই বিষয়ে আলোচনা হবে এবং মানুষ আশা নিয়েই তারা রাতে ঘুমিয়েছেন। গত রাতে তোমাকে জানিয়ে রেখি, যেমনটা তুমি বললে, গত রাতে জম্মু থেকে শুরু করে পুঞ্চ পর্যন্ত, মাঝে রাজৌরি, আখনুর থেকে যে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে, যে সমস্ত জায়গায় সেক্টর রয়েছে, কোথাও কিন্তু কোনো গোলাগুলির আওয়াজ শোনা যায়নি। আর গোলাগুলির আওয়াজ না পাওয়ায় মানুষ শান্তিতে ঘুমিয়েছে। সকালে একেবারে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এখন সকাল 10টা বেজে কিছুটা সময় হয়েছে, মানুষ ধীরে ধীরে রাস্তায় বেরোচ্ছে। দোকানপাটও গতকাল সন্ধ্যে থেকেই আমরা দেখেছি দোকানপাট খোলা হয়েছে, যে সমস্ত বাজার রয়েছে সর্বত্র। কিন্তু ঠিক এখনো পর্যন্ত 100%, 100% যে সচল হয়ে গিয়েছে সীমান্তবর্তী গ্রামগুলির জীবনযাপন, সেটা বলার সময় আসেনি। তার কারণ ওই গ্রামের মানুষেরা ভুক্তভোগী, তারা জানেন যে পাকিস্তানের ওপর ভরসা তারা করতে পারবেন না। সেই সমস্ত গ্রামগুলির মানুষরা যারা সেফ জায়গায় নিজেদেরকে সরিয়ে এনেছেন, তারা এই জায়গায় তোমাকে একটু বিরত করবো, তুমি আমাদের সঙ্গে থাকো। সীমান্তবর্তী এলাকার মানুষ বিগত কটা দিন যা দেখেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু পাকিস্তানকে ভরসা করতে পারছে না এবং আমরা কেউই, গোটা বিশ্বই কিন্তু পাকিস্তানকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভরসা করার কোনো জায়গাতেই নেই। আমি আসবো কর্নেল শ্রীবাস্তবের কাছে। কর্নেল শ্রীবাস্তব, যে প্রসঙ্গে আপনি ছিলেন, দুটি প্রসঙ্গের কথা বলছিলেন। পাকিস্তানকে শায়েস্তা করার বিষয়ে বৈঠকে কি কি শর্ত ভারতের পক্ষ থেকে, ভারতের অবস্থান, পাশাপাশি পূর্ণম কুমার সাউ তার ফেরার কথা, তাকে ফেরানোর বিষয়ে আলোচনা। দেখুন, এটা দুটো পর্যায়ে কথা হবে। এটা ওয়ান, আগে আমরা কথা বলবো পাকিস্তান আর্মির সঙ্গে, যেটা আমাদের কমব্যাট সিচুয়েশন, যুদ্ধের পরিস্থিতি যেটা আছে ওটা নিয়ে। ওরা যে সিজ ফায়ার ডিক্লেয়ার করার পর এই জম্মুতে যেটা হয়তো অপারেশন চলছে, তাই জন্য আপনাদের রিপোর্টারগুলো ওটা বলছেন না, আর আমরাও বলবো না, বিকজ আমাদের উপরে বলা হয়েছে কোনো অনগোয়িং অপারেশনে আমরা কথা বলবো না, রাইট? তো ওটা বলা হবে কি যে কোনো সন্ত্রাসের কথা, যুদ্ধের কথা আছে, তাহলে তোমরা ভাঙলে কেন? আমরা জানি কি পাকিস্তান আর্মি এরকম করছে কেন। ওদের যতগুলো স্ট্র্যাটেজিক ফাইটিং ক্যাপাবিলিটি ছিল, 60 to 70% ইজ ওভার। আজকে প্রত্যেকটা নিউজ পেপার আপনি উঠিয়ে দেখে নেন, আমার কথা শুনতে দরকার নেই, আপনার প্রত্যেকটা কথায় আপনি দেখুন 8টে এয়ারফিল্ড দেওয়া হচ্ছে। ওই এয়ারফিল্ডে যতগুলো স্ট্র্যাটেজিক জিনিসগুলো ছিল ধ্বংস হয়ে গেছে, সে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আপনি আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন, এই ধরনের মিটিংয়ে বা এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিটারি লেভেলে কথাবার্তা হয়, সেই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করেন। এটা ডিসিশন, এটা এজেন্ডা পয়েন্ট তৈরি করা হয়। ওকে প্রথমেই কথা বলা হবে, তুমি মানছো কি মানছো না। আর এটা খুব কর্ডিয়াল ভাষায় কথা হয়, অনেক গালাগালি হয় না, এটা খুবই নর্মাল ভাষায় এসব কথাবার্তা হয় দুজনের মধ্যে, রাইট? আর এটা রেকর্ডেড আছে, এটা রেকর্ডেড হয়, আর এটা পুরো বিশ্বটা দেখবে কি কোথায় কি কথা বলছে। এটা অনেকগুলো খতিয়ে দেখা হয়, তাই জন্যে পয়েন্টস আর ফিক্সড। রুলস অফ এঙ্গেজমেন্ট, যেটা আমরা বলি রুলস অফ এঙ্গেজমেন্ট, ওর মধ্যে কথা হবে কি তুমি এখন বলো তুমি সিজ ফায়ার করছো, তুমি করছো না, এটা তুমি আমাকে জানিয়ে দাও। যুদ্ধ চাইলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি আছি। তো এই যে জিনিসগুলো আছে, ইংরেজি ভাষায় দুজনের মধ্যে কথা হয়, ভেরি ফর্মাল কথা হয়, আর এই কথাগুলো 30 মিনিট থেকে বেশি হয় না। আর ওর মধ্যে একটা জবাব দেয়, একজন শুনে, ওইটা আপনার রেকর্ডেড হয়, পরে ওটা লেখা হয়, আর তারপরে আমাদেরকে শোনানো হয়। এইটা আমরা বলি স্টেজ হিজ সেট। এই জায়গা থেকে কর্নেল শ্রীবাস্তব, একটা বিষয়, এই যে আপনি বলছেন ডিউরেশনটা বললেন 30 মিনিটের মধ্যেই বৈঠকটা হয়, তাহলে কি একটা স্ট্র্যাটেজি নিয়েই দুজনেই বসেন যে কে কি প্রশ্ন করবেন, কে কি উত্তর দেবেন, মোটামুটি একটা স্পেসিফিক জায়গায় থাকে বিষয়টা? অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মধ্যে আর্মি একটা ABC নিয়ে কথা বলে, যেটা আপনারাও করেন, অ্যাকুরেসি, ব্রেভিটি, ক্ল্যারিটি। তার মানে আপনি যা পয়েন্টগুলো রাখবেন খুব অ্যাকুরেট, ফ্যাকচুয়ালি কারেক্ট রাখবেন। ওর মধ্যে একদম একটা জিনিস অ্যাম্বিগুয়াস থাকবে না, ওর মধ্যে সন্দেহ কোনো জায়গা নেই, অ্যান্ড ক্ল্যারিটি থাকবে। ABC, ওই ABC নিয়মটা নিয়ে আমরা যতগুলো পয়েন্ট আছে আজকে যেটা হবে, ওর মধ্যে 5-6টা পয়েন্ট থেকে বেশি নেই। স্বচ্ছতা থাকবে, আপনি বলছেন ক্লিয়ারিটি থাকবে। আমরা এই নিয়ে আলোচনা করব, কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। মিস্টার চট্টোপাধ্যায়, শান্তির কথা বলা হচ্ছে, আজকের বৈঠকের বিষয় যেটা বোঝা যাচ্ছে যে ডিউরেশন খুব বেশি নয়, একেবারে স্পেসিফিক। ভারত তার অবস্থান বলবে, পাকিস্তান তার উত্তর দেবে। একদমই তাই। এবং 30 মিনিট সময় কিন্তু দেখুন নেহাত কমও নয়। যে কোনো নেগোসিয়েশনে 30 মিনিট সময় অনেকটাই সময়, এবং এই জাতীয় নেগোসিয়েশনে যেটা কর্নেল শ্রীবাস্তব বললেন যে খুব স্পেসিফিক কথাবার্তা হয়। আমরা আমাদের দাবি জানাবো, আমরা আমাদের স্ট্যান্ড জানাবো, তারা তাদের দাবি জানাবে, তারা তাদের স্ট্যান্ড জানাবে, কিন্তু আমরা যেটা জানিয়ে দেব সেটা হচ্ছে যে আমাদের অবস্থান করা আছে,
যুদ্ধের জন্য প্রয়োজন হলে আমরা প্রস্তুত, কিন্তু আমরা শান্তি চাই। আমরা সংঘর্ষ বিরতি সেই জন্যই আমরা সেই দিকে গেছি। কিন্তু যদি এরপরে কোনো রকম প্রভোকেশন আসে, যদি এরপরে কোনো রকম উত্তেজনা পাকিস্তানের তরফ থেকে বৃদ্ধি করা হয়, তাহলে আমরাও প্রস্তুত আছি। সেই বার্তা তাদেরকে দেওয়া হবে। এবং অবশ্যই যেটা আলোচনা হচ্ছে যে বিএসএফ জওয়ান যিনি এখনো ওদের হাতে বন্দী আছেন তাকে ফেরত নেওয়ার কথাও হবে। এবং সেক্ষেত্রে আমরা নেগোসিয়েশনে একটা সুবিধাজনক জায়গায় এসেছি আগের তুলনায়, যেহেতু পাকিস্তানি রেঞ্জার্স একজন আমাদের কবজায় আছেন। ফলে এই নেগোসিয়েশনটাও হবে, সেটাও অবশ্যই টেবিলে থাকবে বলে আমাদের বিশ্বাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।